জয় হিন্দ ফ্রেন্ডস, আমি দেবব্রত এডু ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ওয়ারেন হেস্টিং এবং লর্ড কর্নওয়ালিস তাদের সময় বিচার ব্যবস্থার কি পরিবর্তন বা বিচার ব্যবস্থার সংস্কার এদের দুজনের দ্বারা আমরা দেখেছিলাম। এবং আমরা প্রথমে হেডিং এ দিয়েছিলাম বিচার ও পলিসি ব্যবস্থা। আমরা যেহেতু ছোট ছোট পার্টে ভিডিও তোমাদের নিয়ে আসছি, তাতে ভিডিওর সংখ্যা বেশিও, ভিডিও যখনই লেন্থি হয়ে যাচ্ছে তোমরা ইন্টারেস্ট হয়তো হারিয়ে ফেলছো। আজকের দিনে ডিটেলস স্টাডি করা তার সংখ্যা, স্টুডেন্টের সংখ্যাও কমছে। যাই হোক, তোমাদের কোনো দোষ নেই এই ব্যাপারে। চলো আজকে আমরা আলোচনা করব পুলিশি ব্যবস্থা সম্পর্কে, বা পুলিশি ব্যবস্থায় এই ওয়ারেন হেস্টিং এবং লর্ড কর্নওয়ালিস তাদের কি সংস্কার সাধন নিয়ে আসা হচ্ছে। আমরা শুরুতেই বলেছিলাম যখন মুঘল সাম্রাজ্যের পতন আমরা দেখতে পাচ্ছি, বা মুঘল সাম্রাজ্যের শেষ দিকে দেশব্যাপী একটা অরাজকতার সিচুয়েশন তৈরি হয়েছিল, অর্থাৎ প্রপার যে বিচার ব্যবস্থার একটা নির্দিষ্ট নিয়ম কানুন ছিল না, বা পুলিশি ব্যবস্থার নিয়ম কানুন ছিল না। ঠিক আছে, তো এই যে ওয়ারেন হেস্টিং তার সময় প্রথম আমরা দেখতে পাচ্ছি সুসংহত বিচার ব্যবস্থার ভিত্তি তৈরি হতে এবং পুলিশি ব্যবস্থারও ভিত্তি তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি। কার সময়কালে? না, ওয়ারেন হেস্টিং এর সময়কালে। তার পরবর্তীকালে যখন কর্নওয়ালিস সেখানে আসছেন, তিনি বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কি কি পরিবর্তন তার সময় সাধিত হয়েছিল এবং সেখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি পরীক্ষায় আসার মতো, সেগুলো আমরা আগের ক্লাসে অলরেডি আলোচনা করেছি। আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে পুলিশি ব্যবস্থা। সেই পুলিশি ব্যবস্থায় ওয়ারেন হেস্টিং তার কি অবদান রেখেছিলেন এবং তার পরবর্তীকালে কর্নওয়ালিস এসে সেটার উপর আরো কি এমফাসাইজ করেছিলেন বা আরো সেটাকে কিভাবে সুদৃঢ় করেছিলেন, এই হচ্ছে মূল আমাদের আজকের আলোচনার টপিক। ক্লিয়ার আছে এদের অবধি? বলো। চলো তাহলে প্রথমেই দেখবো পুলিশি ব্যবস্থায় আমরা ওয়ারেন হেস্টিং কি ভূমিকা রাখছেন। তো মুঘল সাম্রাজ্যের পতনের কালে দেশে পুলিশি ব্যবস্থা কি হয়েছিল? পুরোপুরি ভাবে ভেঙে পড়েছিল। 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হচ্ছে। এই আলোচনা তোমাদের অলরেডি যারা কন্টিনিউ এই প্লেলিস্ট বরাবর প্রথম থেকে যারা ক্লাস দেখছো তারা জানো, প্রত্যেকটা জিনিস ডিসকাস করা আছে। দ্বৈত শাসন ব্যবস্থা কি জিনিস ছিল, তার ফলে কি ধরনের সিচুয়েশন বাংলায় তৈরি হয়েছিল, সমস্ত কিছু আলোচনা করেছি। প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, খুব সরল সহজ ভাবে ইতিহাসকে বুঝতে পারবে। এর মধ্যে কোনো মুখস্থের বিষয় নেই, কোনো জটিলতা নেই, যেটা একটা মিথ তোমাদের হয়ে থাকে। তো যাই হোক, 1764 আমরা দেখতে পাচ্ছি ব্যাটল অফ বক্সা, তার ফলে দেওয়ানি রাইট পাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে না, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ একজনের কাছে কি থাকছে না, দেওয়ানিয়ত একজনের কাছে থাকছে, একজনের কাছে নিজামত থাকছে। বোঝা গেল? অর্থাৎ একজনের কাছে ক্ষমতা থাকছে কিন্তু কোনো দায়িত্ব থাকছে না। তারা কারা? অবশ্যই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং রাজার কাছে কি থাকছে? দায়িত্ব প্রচুর থাকছে, অর্থাৎ নিজামত থাকছে, কিন্তু পয়সা কিছু থাকছে না, অর্থাৎ ক্ষমতা কিছু থাকছে না। যাই হোক, তো এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হলে পুলিশি ব্যবস্থা এক প্রকার অবলুপ্ত হয়ে যায়। এমত অবস্থায় ওয়ারেন হেস্টিং প্রথম এদেশে পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন। কার দ্বারা প্রথম পুলিশি ব্যবস্থাকে নিয়ে আসা হচ্ছে? না, এই ওয়ারেন হেস্টিং এর দ্বারা প্রথম পুলিশি ব্যবস্থাকে নিয়ে আসা হচ্ছে। তিনি মোটামুটি ভাবে মুঘল যুগের পুলিশি ব্যবস্থার সঙ্গে কয়েকটি সংযোজন করেন। মুঘল যুগের যেরকম পুলিশি ব্যবস্থা ছিল তার সাথে কিছু সংযোজন করে নতুন পুলিশি ব্যবস্থা বা পুলিশ সিস্টেম একটা তিনি এখানে নিয়ে আসছেন। কি কি? চলো, 1 নম্বর পয়েন্ট, না, প্রত্যেক জেলায় তিনি একটি করে ফৌজদারি থানা স্থাপন করেছিলেন। প্রত্যেকটা জেলায় একটা করে ফৌজদারি থানা স্থাপন করেন এবং এই থানাগুলিতে একজন করে দেশীয় ফৌজদার, কথাটা ইম্পর্টেন্ট, দেশীয় ফৌজদারকে নিযুক্ত করা হয়েছিল, অর্থাৎ কোনো ব্রিটিশ স্যারকে ফৌজদার হিসেবে নিয়োগ করা হয়নি। তো এই ফৌজদারি থানা স্থাপন, ফৌজদারি থানা বলতে, বলো, ফৌজদারি থানা বলতে কি না, যেখানে বিভিন্ন ক্রিমিনাল ম্যাটারগুলো যেখানে দেখা হবে। বোঝা গেল? চলো, তাহলে প্রত্যেক জেলায় কি করছেন তিনি একটি করে। এর আগে আমরা দেখেছিলাম ওয়ারেন হেস্টিং প্রত্যেক জেলায় জেলায় মফস্বল ফৌজদারি আদালতও তিনি স্থাপন করেছিলেন, মফস্বল দেওয়ানি আদালতও স্থাপন করেছিলেন, আগের ক্লাসে আমরা দেখেছি। তো প্রত্যেক জেলায় তিনি একটি করে ফৌজদারি থানা তিনি স্থাপন করেছিলেন এবং থানার যে চার্জ জায়গা ছিল সে ছিল এদেশীয়। ফৌজদার ছিলেন জেলার প্রধান পুলিশ কর্মচারী এবং জেলায় শান্তি রক্ষার সকল দায়িত্ব তার উপর অর্পিত ছিল। বোঝা গেল? তো ফৌজদার ছিলেন, ফৌজদার জেলার ছিলেনটা বাদ দাও, ফৌজদার জেলার প্রধান পুলিশ কর্মচারী এবং মানে বলা যেতে পারে ডিস্ট্রিক্টের হেড, পুলিশের হেড। বোঝা গেল? ডিস্ট্রিক্টের যে চার্জ যার কাছে থাকে আজকের দিনে সেরকম হিসাবে ধরতে পারো। তো ফৌজদার জেলার প্রধান পুলিশ কর্মচারী এবং জেলায় শান্তি রক্ষার সকল দায়িত্ব তার উপরে, টোটাল ডিস্ট্রিক্টের চার্জ কার উপর থাকতো? এই ফৌজদারের উপর অর্পিত থাকতো। এবং প্রত্যেক থানার সঙ্গে একটা করে জেলখানা স্থাপন করা হয়েছিল। দেখো, প্রথম জেলখানা কে মডিফাই করছে কেন? ওয়ারেন হেস্টিং জেলখানাকে মডিফাই করছে। ক্লিয়ার? তো ফৌজদারকে সাহায্য করার জন্য 34 জন কর্মচারী ছিল। ফৌজদার একা তো সমস্ত কিছু গোটা ডিস্ট্রিক্ট সামলাতে পারবে না, তো 34 জন কর্মচারী ছিল এবং তাদের মধ্যে 20 জন ছিল সিপাই। বুঝা গেল? তো 20 জন সিপাই আর বাকি 14 জন
হায়ার অথরিটির মধ্যে থাকছে বা যে এরকম ধরনের কোনো ব্যাপার, মোট 34 জন কর্মচারী ফৌজদারকে সাহায্য করত। ক্লিয়ার এত অব্দি? বলা বাহুল্য এত কম সংখ্যক লোক নিয়ে সমগ্র জেলায় শান্তি রক্ষা করা ফৌজদারের পক্ষে সম্ভব ছিল না। এক প্রকার কাল্পনিক একটা ব্যাপার, আজকের দিনের সাথে মোটামুটি তুলনা করলে বুঝতে পারবে। ঠিক আছে, যাই হোক, তখনকার দিনে যদিও পপুলেশন কম ছিল, তবু এতটাও কম ছিল না যে হ্যাঁ একটা থানা, জেলায় একটা থানা বা একজন ফৌজদার গোটা জেলাকে নিয়ন্ত্রণ করে ফেলবে, বা এই মাত্র 34 জন কর্মচারী নিয়ে টোটাল মেনটেন হয়ে যাবে। 1781 খ্রিস্টাব্দে ফৌজদারের পদকে তুলে দেওয়া হয়েছিল এবং কোম্পানির দেওয়ানি আদালতের বিচারকরা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়ে পুলিশ বিভাগেরও দায়িত্ব গ্রহণ করেন। কিছু কেরানি ও বরকন্দাজ তাদের পুলিশের কাজে সাহায্য করতো। দেখো 1781 খ্রিস্টাব্দ আস্তে আস্তে এই ফৌজদারের পদ পুরোপুরি ভাবে উঠে যায়, ফৌজদার আর রাখা হয়নি। তার কারণ কি না, দেওয়ানি আদালতে যারা বিচারক ছিল, দেওয়ানি আদালতে যারা বিচার করতো, সেই দেওয়ানি আদালতের বিচারকরাই কি হয়ে যায় না, কি বলবো, ডিএম হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম হয়ে যাচ্ছে তারা। তো এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি হতো না, পুরো পুলিশি ব্যবস্থাও তারা দেখতে শুরু করেছিল। তাই এই ফৌজদারের পদকে কি করে দেওয়া হয়েছিল, অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। বোঝা গেছে কি যায়নি? বর্তমানে অর্থাৎ আগেকার দিনে জুডিশিয়ারি পুরোপুরি ভাবে সেপারেট তো ছিল না এক্সিকিউটিভ থেকে। আজকের দিনে আমরা দেখতে পারি যে হ্যাঁ এক্সিকিউটিভ নিজের কাজ করে, জুডিশিয়ারি আদালতে কাজ করে। ঠিক আছে, তখনকার দিনে এই ধরনের গল্প ছিল না। এবং এই যে দেওয়ানি আদালতের বিচারকরা, এরা কিভাবে কাজ করতো না, কিছু কেরানি ছিল, তাদের গ্রুপ সি কর্মচারী ছিল, এবং কিছু বরকন্দাজদের সাহায্য নিয়ে তারা পুলিশের কাজে করতো। বলা বাহুল্য এর ফল ভালো হয়নি। শুনেই মনে হচ্ছে কিরকম একটা খটামটো ব্যাপার, এর স্ট্রাকচার ঠিক মতো নয়। যাই হোক, এরপর পুলিশি ব্যবস্থায় মূল যে পরিবর্তন যার দ্বারা সাধিত হচ্ছে, বা পুলিশি ব্যবস্থার টোটাল রিফর্ম যার দ্বারা হয়েছিল, সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ভেবে দেখো, লর্ড কর্নওয়ালিসকে কি বলা হয়, পুলিশি ব্যবস্থার জনকও বলা হয়ে থাকে কোনো কোনো জায়গায়। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিসকে। বেশ, লর্ড কর্নওয়ালিসের আমলে পুলিশি ব্যবস্থার ভিত্তি ব্যাপক ও সুদৃঢ় হয়েছিল। তিনি ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন। ঠিক আছে, সেই কারণে কোনো কোনো জায়গায় কর্নওয়ালিসকে পুলিশি ব্যবস্থার প্রবর্তক বা পুলিশি ব্যবস্থার জনক হিসাবে তাকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। কি করছে না, তিনি জমিদারদের পুলিশি দায়িত্ব থেকে অব্যাহতি দেন। আগে জমিদাররাই কি করতো না, তাদের যে গ্রামে লেভেলে কি করতো, তারা পাইক পরকন্দাজ রেখে, লাঠিয়াল রেখে তারা পুলিশি ব্যবস্থা অর্থাৎ লোকাল লেভেলের ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে তারা বজায় রাখতো। ইনি কর্নওয়ালিস এসে তিনি কি বলছেন না, জমিদারদের এই পুলিশি ব্যবস্থার সাথে কোনো যোগাযোগ নেই, তাদেরকে পুলিশি ব্যবস্থা থেকে বাদ দিতে। এবং প্রত্যেক জেলাকে কতগুলো থানায় ভাগ করে দেন। প্রত্যেক ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কি থাকবে, বিভিন্ন থানা থাকবে। ডিস্ট্রিক্টের আন্ডারে বিভিন্ন কি থাকবে, থানা থাকবে। আজকের দিনেও আমরা দেখতে পাই। তো প্রত্যেক জেলাকে কতগুলি থানায় ভাগ করছেন, এবং প্রতি থানায় একজন করে ভারতীয় দারোগা। এই থানার চার্জ কার কাছে থাকবে না, একজন করে দারোগা এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, দারোগা শব্দটা আজও বিভিন্ন জায়গায় এর ব্যবহার আমরা দেখতে পাই, আজও এই শব্দটা রয়ে গেছে। ঠিক আছে, দারোগা শব্দটাকে আজও আমরা ইউজ হতে দেখতে পাই। বোঝা গেছে কি যায়নি? তো ডিস্ট্রিক্ট, তার আন্ডারে কি থাকছে, বিভিন্ন থানা থাকছে, এবং প্রত্যেক থানায় একটি করে দারোগা কি থাকছে, তার ইনচার্জে থাকছে। দারোগার অধীনে 20 থেকে 30 জন সশস্ত্র পুলিশ থাকতো। এই যে বললাম, প্রত্যেক থানার চার্জে থাকছে দারোগা। আজকের দিনে আমরা সোকল ল্যাঙ্গুয়েজ এটাকে বড়বাবু বলে থাকি, বা ওসি বলে থাকি, ইনচার্জ বলে থাকি। যাই হোক, এই দারোগার আন্ডারে কি থাকছে না, ফিক্স নয়, 20 থেকে 30-এর মতো আমরা কি দেখতে পাচ্ছি না, এসআই দেখতে পাচ্ছি, সাব ইন্সপেক্টর দেখতে পাচ্ছি, বা বলা যেতে পারে তখনকার দিনে সশস্ত্র পুলিশ বলা হচ্ছে, আজকের দিনে এসআই এর মতো বলো। বোঝা গেছে সিস্টেমটা? আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট চলে আসছে, তাহলে কি দেখলাম আমরা না, কি বলছে, জমিদারদের পুলিশি দায়িত্ব থেকে বাদ দিয়ে দিচ্ছে। লোকাল লেভেলের ল অ্যাডমিনিস্ট্রেশন আগে জমিদাররা দেখতো, এরা অনেক রকমের মানে এখানে করছে। তো জমিদারদেরকে বলে চলো তোমরা অতিরিক্ত চাপ নিতে যেও না, তোমরা জমিদারি করছো, চাষবাস ওই সমস্ত দেখো, বেশি ওয়ার্কলোড তোমাদের নেওয়ার দরকার নেই। তার পরিবর্তে আমরা কি করছি না, প্রত্যেক জেলাতে অনেকগুলো করে থানা এস্টাবলিশ করে দিচ্ছি। প্রত্যেক থানায় একজন করে দারোগা থাকবে, এবং সেই দারোগার অধীনে কি থাকবে, 20 থেকে 30 জন সশস্ত্র সৈনিক থাকবে। খুব ভালো কথা। জেলা ম্যাজিস্ট্রেটরা থানার কার্যকলাপের উপর নজর রাখতেন, এবং থানা কিভাবে পরিচালিত হচ্ছে বা দারোগা কিরকম ভাবে কাজ করছে না করছে সেটা কে দেখতো না, ডিএম সেগুলোকে নজর রাখতো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আজকের দিনে যেটাকে বলে থাকি। জেলা ম্যাজিস্ট্রেটরা থানার কার্যকলাপের উপর তারা নজর রাখতেন ও দারোগাদের নিয়ন্ত্রিত করতেন। অর্থাৎ দারোগারা কাকে রিপোর্ট করতো না, ডিএম কে রিপোর্ট করতো সরাসরি। ক্লিয়ার? এত অব্দি দারোগারা ডিএম কে রিপোর্ট করতো, মানে আজকের দিনে বলা যেতে পারে যে ওসিরা। তো প্রত্যেক গ্রামে একজন করে চৌকিদার থাকতো, যার দায়িত্ব ছিল গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দারোগাকে অব্যাহত করা। দেখো কত সুন্দর স্ট্রাকচার দাঁড়াচ্ছে না। এই যে জেলাকে তিনি ডিভাইড করলেন বিভিন্ন থানাতে। জেলা থেকে কি পেলাম আমরা, থানা পেলাম।
এই থানার আন্ডারে কি থাকছে, বিভিন্ন গ্রাম থাকছে। আজকের দিনেও দেখো সেম জিনিস আমরা সেম স্ট্রাকচার দেখতে পাই। তো থানার চার্জে কে থাকছে, দারোগা থাকছে, দারোগা থানার চার্জে। এই দারোগার অধীনে 20-30 জন আমরা এসআই দেখতে পাচ্ছি, বোঝা গেল। এই দারোগা কাকে রিপোর্ট করছে, দারোগা রিপোর্ট করছে ডিএম কে রিপোর্ট করছে। ডিএম তাহলে কিসের চার্জে রয়েছে, জেলা লেভেলের চার্জে রয়েছে, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একে রিপোর্ট করছে। আর এই দারোগাকে কে রিপোর্ট করবে, তার জন্য তার যে নিচের লেভেল হচ্ছে গ্রাম লেভেল, সেই গ্রাম লেভেলের দায়িত্ব কার উপর দেওয়া ছিল, গ্রাম লেভেলের যার হেড থাকতো তাকে বলা হতো চৌকিদার। তাকে কি বলতো, চৌকিদার। আজও বিভিন্ন রাজ্যে এই চৌকিদার শব্দ এখনো প্রচলিত আছে, ঠিক আছে। তো গ্রাম লেভেলে ছিল চৌকিদার। এই চৌকিদাররা কাকে রিপোর্ট করতো, চৌকিদাররা আবার দারোগাকে রিপোর্ট করতো, দারোগা আবার ডিএম কে রিপোর্ট করতো। ক্লিয়ার আছে এত অবধি? বেশ, আশা করি তোমরা স্ট্রাকচার বুঝতে পেরেছো। কলকাতা শহরে একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হন। আজকের দিনেও তো দেখতে পাই একই সেম স্ট্রাকচার। কলকাতা শহরে একজন পুলিশ সুপারিনটেন্ডেন্টকে নিযুক্ত করা হয় এবং অন্যান্য শহরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোতোয়াল নিযুক্ত হয়। কলকাতা শহরে একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট দেখতে পাচ্ছি এবং বিভিন্ন শহরে, অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে সেখানে তাদেরকে বলা হচ্ছে কোতোয়াল বলা হচ্ছে। ক্লিয়ার আছে এদের অবধি? বলো, অন্যান্য শহরে আইন শৃঙ্খলার জন্য কোতোয়ালকে নিযুক্ত করা হচ্ছে। তো বলা বাহুল্য কর্নওয়ালিস প্রবর্তিত যে ব্যবস্থা বিশেষ সফল হয়নি, কারণ মাত্র কয়েকজন কনস্টেবল নিয়ে থানার মতো একটি বিরাট অঞ্চলে একজন দারোগার পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা দুরূহ ব্যাপার ছিল। আমরা কি দেখেছি যে একজন দারোগা এবং তার আন্ডারে ম্যাক্স টু ম্যাক্স 20 থেকে 30 জন, 20 থেকে 30 জন, বোঝা গেল, 20 থেকে 30 জন কনস্টেবল রয়েছে। তো এর দ্বারা কিন্তু পুরো আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু পসিবল নয়, তো বা কষ্টসাধ্য ছিল। এ সত্ত্বেও বলতে হয় কোম্পানি প্রবর্তিত পুলিশি ব্যবস্থার নিশ্চয়ই কিছু সুফল ছিল এবং তা দেশে বহুলাংশে শান্তি শৃঙ্খলা স্থাপনে সক্ষম হয়েছিল। কারণ এই কর্নওয়ালিসের যে সিস্টেম আমি একটু আগেই তোমাদের দেখালাম, এই যে তোমার জেলা লেভেল, তারপর থানা লেভেল, তারপর গ্রাম লেভেলের এই যে সিস্টেম, এটা অনেকাংশে আজকের দিনেও কিন্তু প্রচলিত আছে। বা এটাকে বলা যেতে পারে যে হ্যাঁ, সংখ্যা হয়তো কম ছিল সেখানে তার পুলিশের, কিন্তু সেটা যথেষ্ট কার্যকরী একটা ব্যাপার হয়ে তখনকার দিনে দাঁড়িয়েছিল। ক্লিয়ার আছে অবধি? তো এই ছিল আজকে ছোট্ট ক্লাসে আমরা ওয়ারেন হেস্টিং এবং কর্নওয়ালিস তাদের যে ভূমিকা পুলিশি ব্যবস্থা গঠনের পিছনে। দেখো, এই জায়গাগুলো অনেকে পড়াই না বা অনেক বইতে ধরেই না, বা অনেকে বলতে পারে এগুলোর প্রয়োজনই নাই, অনেকে হয়তো থাম্বনেল দেখে সেটাকে ক্লিকই করবে না ভিডিওটা। কিন্তু এইগুলো হচ্ছে কি বলবো, আজকের দিনের আধুনিক ভারতের ইতিহাস কিভাবে গঠন হচ্ছে তার ভিত্তি বলা যেতে পারে, তার পিলার বলা যেতে পারে। এগুলোকে ভালোভাবে বুঝতে পারবে যে এমনি আমাদের রাজ্য ব্যবস্থা, আমাদের যে ইন্ডিয়ান পলিটি কিভাবে গঠন হচ্ছে, সেটা তো একদিনে তৈরি হয়ে যায়নি যে হ্যাঁ সংবিধান একবারে লিখে দেওয়া হয়েছে সমস্ত বইটা। তো ধীরে ধীরে বিভিন্ন মডিফিকেশন হতে হতে কিন্তু আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়েছে। তো তার যে সেই পিলার হচ্ছে, ইতিহাসের পিলার হচ্ছে এই সমস্ত জিনিসগুলোর উপর পরবর্তী ইতিহাসটা দাঁড়িয়ে আছে আমাদের। চলো, বেশি কথা বলবো না, আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। আবার পরের ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।